আজকে আমরা যে লেকচারটা শুরু করব সেটা হচ্ছে সয়েলিং এর উপর। কি সয়েলিং? সয়েলিং অফ টেক্সটাইল ফাইবার, সিগনিফিকেন্ট টাইপস এন্ড ইম্পর্টেন্ট। প্রথমত আসি সয়েলিং কি? কারো ধারণা আছে সয়েলিং কি? কারো ধারণা নেই? হ্যাঁ, গলে যাওয়া। আচ্ছা, গলে যাওয়া না। আর কারো ধারণা আছে সয়েলিং কি? আচ্ছা, সমস্যা নেই, না পারলে বলো। রাইট, ফুলে যাওয়া। সয়েলিং মানে হচ্ছে ফুলে যাওয়া। সয়েলিং মানে হচ্ছে ফুলে যাওয়া। এখন ফুলে যাওয়াটা কিভাবে? ধরেন কোন একটা ফাইবার যখন কি করে, ওয়াটার অ্যাবজর্ব করে, কোন একটা ফাইবার যখন কি করে, ওয়াটার অ্যাবজর্ব করে, তখন এটা কি পরিবর্তন হয়? ডাইমেনশনালি পরিবর্তন হয়। কি রকম পরিবর্তন হয়? সেটা লেন্থ ওয়াইজ হতে পারে, উইথ ওয়াইজ হতে পারে, অথবা কি হতে পারে বলেন তো? দেখেন, যেটা বলছিলাম আর কি, সলিডে কি বলছি? সলিডে হচ্ছে ফুলে যাওয়া। কখন ফুলে যাবে? কোন একটা ফাইবার যখন পানি কি করবে, অ্যাবজর্ব করবে। কি বলা হয়েছিল? অ্যাবজর্ব করা। পানি ওয়াটার কি করে? অ্যাবজর্ব করে। এখন বলেন তো অ্যাবজর্বেন্সি কি? কারণ ধারণা আছে অ্যাবজর্বেন্সি কি? শোষণ ক্ষমতা। শোষণ ক্ষমতা। অ্যাবজর্বেন্সি কি কোনো গুরুত্ব আছে টেক্সটাইলে? অবশ্যই। কি রকম গুরুত্ব? তার রং ধারণ ক্ষমতা, রং করার জন্য। রাইট। যদি কোনো প্রকার ফাইবার হয়, কোনো প্রকার ইয়ার্ন হয়, অথবা কি ফেব্রিক হয়, যার অ্যাবজর্বেন্সি যত ভালো, সেটা ডাইস কেমিক্যাল নেয়ার ক্ষমতা তত বেশি। মনে রাখতে হবে, ঠিক আছে? সো অ্যাবজর্বেন্সি তিন ভাবে টেস্ট করা হয়। নাম্বার 1 হচ্ছে ড্রপ টেস্টের মাধ্যমে করা হয়। নাম্বার 2 হচ্ছে কি স্পট টেস্টের মাধ্যমে করা হয়। আর এটা করা হয় 3 নাম্বার হচ্ছে কলাম টেস্টের মাধ্যমে করা হয়, ঠিক আছে? এই তিনটার মাধ্যমে অ্যাবজর্বেন্সি চেক করা হয়। এখন ড্রপ টেস্ট কিভাবে করা হয় সেটা একটু আইডিয়া নিয়ে দেখি। হ্যাঁ, ড্রপ টেস্ট কিভাবে করা হয় সেটা হচ্ছে একটা কি পিপেটে পানি নেওয়ার পরে সে পানিটা কি একটা করে ফোঁটা কি করা হয়, কাপড়ে ফেলা হয় এবং স্টোভ চালু করা হয়। দেখা হয় যে কত সেকেন্ডের মধ্যে কাপড়টা পানিটা অ্যাবজর্ব করছে, সেটা হচ্ছে ড্রপ টেস্ট, ঠিক আছে? আর স্পট টেস্ট কি? স্পট টেস্টের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্পট টেস্টে প্রথমে ডাইস ব্যবহার করা হয়। কি করা হয়? ডাইস ব্যবহার করা হয়। এই ডাইসটা হচ্ছে 1% ডিরেক্ট ডাইস। 1% ডিরেক্ট ডাইস, ঠিক আছে? এই ডিরেক্ট ডাইসে কি করা হয়? প্রথমে সলিউশন তৈরি করা হয়। কি করা হয়? সলিউশন। যারা আমরা ডাইনে চাকরি করি তারা অনেকে জানি সলিউশন কি বলেন তো? কেউ কি জানেন 1% ডিরেক্ট ডাইস সলিউশন কি? আচ্ছা, যদি না জানি আজকে থেকে জানা রাখবো যে 1% ডিরেক্ট ডাইস সলিউশন তৈরি করার অর্থ হচ্ছে 100 সিসি ওয়াটার প্লাস হচ্ছে 1 গ্রাম ডাই। কি বললাম বলেন তো? যে 1% ডিরেক্ট ডাইস সলিউশন বলতে বুঝি 100 সিসি ওয়াটার প্লাস 1 গ্রাম ডাই। এখন আমি যদি স্পট টেস্ট করতে চাই, প্রথমে কি করব? 1% ডিরেক্ট ডাইয়ের একটা সলিউশন তৈরি করে নিব। এই সলিউশনে কি করব? পিপেটের মধ্যে প্রবেশ করাবো। দেন তাহলে কি এখানে তো ডাইস থাকলো, এই ডাইস গুলো কি হবে? কাপড়ের গায়ে ফেলতে হবে। তখন শেপ আসবে। কি আসবে? শেপ আসবে। ওই ধরেন যদি এটা কি হয়, গোলাকার হয়, তাহলে মনে করবেন যে কাপড়ে ডাইস ভালো অ্যাবজর্ব করছে, মানে ডাইংটা ভালো হইছে। আর যদি কি হয়, এরকম এগ্রো এগ্রো হয়, তাহলে কি হবে? সেটা আনইভেন হওয়ার সম্ভাবনা বেশি। এভাবে টেস্ট করা হয়। কলাম টেস্টটা করা হয় না, মেইনলি দুইটা টেস্ট করা হয় অ্যাবজর্বেন্সি ক্ষেত্রে। একটা হচ্ছে ড্রপ টেস্ট আর একটা হচ্ছে স্পট টেস্ট। মনে থাকবে? এখন আসেন আমরা যেটা বলতেছিলাম যে সয়েলিংটা কি। সয়েলিং কাকে বলছি? যখন কোনো একটা ফাইবার পানিটা কি করে? অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করার ফলে কি হয়? এটা পরিবর্তন হয়। পরিবর্তনটা হতে পারে ডাইমেনশনালি, এরিয়া বরাবর, ভলিউম বরাবর। ঠিক আছে? ঠিকই বললাম? ডাইমেনশনালি হতে পারে, যেমন লেন্থ ওয়াইজ হতে পারে, উইথ ওয়াইজ হতে পারে, ভলিউম বরাবর হতে পারে, এরিয়া বরাবর হতে পারে, ডায়ামিটার বরাবর হতে পারে। যদি এই ধরনের পরিবর্তন হয় তখন তাকে আমরা কি বলি? সয়েলিং বলি। এক কথা মনে রাখতে হবে, কোন একটা ফাইবার যখন পানি অ্যাবজর্ব করে তখন এটা কি হয়? ফুলে যায়। এই ফুলে যাওয়ার ফলে কি ওজন বেড়ে যেতে পারে, তাই না? এটাকে আমরা কি বলছি? সয়েলিং বলছি, ঠিক আছে? এখন দেখেন আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এখন সয়েলিং যখন হয়ে গেল তখন কি হবে? এটার ওয়েট বেড়ে যাবে না? আমি যখন শুকাবো, দেখেন সয়েলিং বের করার সূত্র হচ্ছে, মনে রাখবেন, সয়েলিং বের করার সূত্র হচ্ছে সয়েলিং ডাইমেনশন মাইনাস ডাই ডাইমেনশন। কি বললাম? ডাই ডাইমেনশন ডিভাইডেড বাই সয়েলিং ডাইমেনশন ডিভাইডেড বাই ডাই ডাইমেনশন ইনটু 100%, ইনটু 100%, ঠিক আছে? কি কি বললাম? সয়েলিং ডাইমেনশন ডাই ডাইমেনশন ইনটু 100% মাইনাস ডাই ডাইমেনশন ইনটু 100%। অর্থাৎ দেখেন বলা হয়েছে যে কোন একটা কি বলে ফাইবার
যদি পানি অ্যাবসর্ব করে সেটা পরিবর্তনটা ডাইমেনশনালি হতে পারে। সেটা কি কি হতে পারে? লেন্থ ওয়াইজ হতে পারে, ডায়ামিটার বরাবর হতে পারে, এরিয়া বরাবর হতে পারে, ভলিউম বরাবর হতে পারে। ঠিক আছে, তাহলে কি ডাইমেনশনাল চেঞ্জ ডিউ টু অ্যাবসর্বিং ওয়াটার বা ময়েশ্চার বাই এনি ফর্মার ফাইবার ইজ টার্ম অ্যাজ সয়েলিং প্রপার্টিজ। অর্থাৎ এক কথা মনে রাখতে হবে, যদি কোনো একটা ফাইবার যখন পানি অ্যাবসর্ব করবে তখন একটা ডাইমেনশনালি পরিবর্তন হবে। এই ডাইমেনশনাল পরিবর্তনটা অনেক কিছুর উপর নির্ভর করে। এখন এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে সয়েলিং লিখতে পারেন, এটা লিখে রাখেন, সয়েলিং ক্যান বি এক্সপ্রেস। যদি কোনো প্রকার কোনো জায়গায় কোশ্চেন থাকে অবশ্যই আমাকে থামায় কোশ্চেন করতে হবে। হ্যাঁ, সয়েলিং ক্যান বি এক্সপ্রেস, soiling can be expressed by প্রথম হচ্ছে মানে ডায়ামিটার, হতে পারে হচ্ছে এরিয়া, হতে পারে কি লেন্থ, হতে পারে এক্সিয়াল বরাবর। এগুলো দিয়ে কি করা হয়? সয়েলিংটা এক্সপ্রেস করা হয়। যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে সয়েলিং এক্সপ্রেস করা হয় কি দ্বারা? ডায়ামিটার দ্বারা হতে পারে, এরিয়া দ্বারা হতে পারে, লেন্থ দ্বারা হতে পারে, এক্সিয়াল দ্বারা হতে পারে, অথবা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ভলিউম দ্বারা হতে পারে, ভলিউম দ্বারা হতে পারে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এটার উপরে? হ্যাঁ, লেন্থ বরাবর, অক্ষ বরাবর, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ হতে পারে হরিজন্টাল, হতে পারে ভার্টিক্যাল, সেটা কথাটা বলা আছে। ঠিক আছে, ক্লিয়ার? দিস ইজ আসেন এরপরে যাই। হ্যাঁ, এখন আসলে সিগনিফিকেন্স অফ সয়েল। একটু আগে আমরা দেখলাম যে যার অ্যাবজর্বেন্সি ভালো সেটা কি ডাইংটা ভালো হয়, মানে হচ্ছে ডাইস কেমিক্যালটা অ্যাবজর্ব করার ক্ষমতা বেশি হলে কি হবে ডাইংটা ভালো হয়। তাহলে সয়েলিং অবশ্যই গুরুত্বপূর্ণ। তার আগে আমরা ওখানে দেখার আগে আমরা একটা জিনিস সম্পর্কে জানি, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফেব্রিক। চিনি আমরা? উদাহরণ কেউ কি জানেন? পলিস্টার। পলিস্টার ক্ষেত্রে আমরা যে রেইনকোট ইউজ করি, রেইনকোটের ক্ষেত্রে কি হয়? ওয়াটারপ্রুফ ফেব্রিক, তাই না? এই পানিগুলো সয়েলিং এর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যে ওভেন ফেব্রিক চিনি, তাই না? জি স্যার। কেউ বলতে পারেন ওভেন ফেব্রিক এবং নিট ফেব্রিকের মধ্যে পার্থক্য কি? ওভেন এবং নিট ফেব্রিকের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, পার্থক্য হতে পারে ইন্টারলেসিং আর ইন্টারলুপিং, তাই না? জি স্যার। ইন্টারলেসিং কোনটা, ইন্টারলুপিং কোনটা, কারো ধারণা আছে? ইন্টারলুপিং হচ্ছে পরস্পর বন্ধনের মাধ্যমে যে সুতাটা তৈরি হয় সেটা হচ্ছে ইন্টারলুপিং না ইন্টারলেসিং? ইন্টারলুপিং, ওটা ইন্টারলুপিং। ইন্টারলুপিং। ইন্টারলেসিং কি? এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে কি হয়। ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যখন এটা সোয়েলিং হয়ে যায়, সোয়েলিং মানে একটা কথা জানলাম, যখন ওভেন ফেব্রিকটা কোন একটা পানি কি করে শোষণ করে, একটা সময় এটা কি হয়ে যায়? ব্লক হয়ে যায়। কি হয়ে যায়? ব্লক হয়ে যায়। যখন ব্লক হয়ে যাবে তখন আর পানিটা কি করতে পারবে না, নিতে পারবে না। এই জন্য কি হয় ওভেন ফেব্রিকের ক্ষেত্রে দেখা যায় এগুলো কি হয়, যেমন পলিস্টার ফেব্রিকের ক্ষেত্রে দেখা যায়, তারপর হচ্ছে কি রেইনকোটের ক্ষেত্রে দেখা যায় যে একটা সময় পর কি হয় পানিতে কি হয়, পানি নিচে পড়ে যায়, ভিতরে আর প্রবেশ করতে পারে না। কেন? কারণটা হচ্ছে এটা এমন পরিমাণ পানি অলরেডি অ্যাবজর্ব করা যা পানি নিতে পারবে না, কারণটা ব্লক হয়ে গেছে, মানে এটা সয়েলিং হয়ে গেছে। এই কথাটা বলা আছে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, টুইস্ট। হ্যাঁ, আমি আপনাদের বলছিলাম টুইস্ট মানে কি? টুইস্ট মানে পেছানো, পেছানো। টুইস্ট হচ্ছে দুই ধরনের। টুইস্ট কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে এস টুইস্ট, জেড টুইস্ট, আর একটা হচ্ছে জেড টুইস্ট। জেড টুইস্ট একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। এই তো অনেকেই ভালো জানেন। ঠিক আছে, এই জিনিসটাও কি হয় এই সয়েলিং এর কারণে হয়ে থাকে। এবং সয়েলিং এর কারণে আরেক কেন গুরুত্বপূর্ণ, কারণ এটা স্ট্রাকচারে পরিবর্তন হয়। একটু আগে আমরা বলছিলাম ইনিশিয়াল অবস্থায় যেটা ছিল, যখন আমি একটু পানি অ্যাবজর্ব করলাম তখন কি হবে বলেন তো? এটা ডাইমেনশনালি পরিবর্তন হয়ে যাবে। ডাইমেনশনালি যখন পরিবর্তন হয়ে যাবে তখন যে ইনিশিয়াল অবস্থা ছিল সেটা আর থাকবে না, এটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে গেলে কি হবে? স্ট্রাকচারের পরিবর্তন হয়ে যাবে। তাহলে বুঝা গেছে কেন সয়েলিংটা গুরুত্বপূর্ণ। তার নাম্বার 1 পয়েন্ট যেটা বলতে হবে যে যেহেতু এরা পানি অ্যাবজর্ব করে এজন্য স্ট্রাকচারে পরিবর্তন হয়। নাম্বার 2 হচ্ছে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যেহেতু একটা সময় পানি গ্রহণ করার পরে এটা কি ব্লক হয়ে যায়, পরবর্তীতে কি করতে পারে না, পানি গ্রহণ করতে পারে না। নাম্বার 3 হচ্ছে কি এটা কি হয় টুইস্টের কারণে এটা কি পরিবর্তন হয়, ইয়ার্ন ডাইং উইভেন সব ক্ষেত্রে কি হয় এটা পরিবর্তন হয়ে যায়। এই কারণে সয়েলিংটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সমস্যা আছে এটা নিয়ে? না স্যার। এখন আসেন টাইলস নিয়ে। এই জন্য বললাম যদি কোনো কিছু মিসিং থাকে রেগুলার বেসে ক্লাসগুলো দেখলে মোটামুটি পারা যাবে। হ্যাঁ, যেহেতু আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে হয়, অনেক কিছুই তাড়াতাড়ি শেষ করে দিতে হয়। কিন্তু রেগুলার বেসে আমরা একটু আস্তে ক্লাস নিয়ে, ঠিক আছে? এই সূত্রতে কিন্তু ম্যাথ আসতে পারে। হ্যাঁ, এই সূত্রতেও ম্যাথ আসতে পারে। একটা एग्जांपल দিয়ে দিন স্যার একটু। যেমন ধরেন হচ্ছে সয়েল না,
সোয়েলের ডাইমেনশন ধরেন দেয়া আছে হচ্ছে সোয়েলের ডাইমেনশন দেয়া আছে হচ্ছে ধরেন হচ্ছে 20 হ্যাঁ ডায়ের ডাইমেনশন ধরেন 10 ঠিক আছে তাহলে এখানে বলা হচ্ছে সোয়েলিংটা বের করেন তখন কি হবে বলেন তো সোয়েলিংটা তখন হবে এরকম যেহেতু আমরা জানি কি একটু আগে দেখলাম সোয়েলিং ডাইমেনশন হচ্ছে 20 ডায়ের ডাইমেনশন হচ্ছে 10 ডিভাইডেড বাই সোয়েলিং ডায়ের ডাইমেনশন হচ্ছে 10 ইনটু 100% বের করা যাবে না এইভাবে পরীক্ষায় থাকতে পারে এখন আসেন আমরা টাইপস অফ সোয়েলিং সম্পর্কে জানবো কয় ধরনের টাইপস আছে চার ধরনের কয় ধরনের চার ধরনের একটা টাইপস জানলে আরেকটা খুব সহজে পারা যাবে এক নাম্বারটা হচ্ছে ডায়ামিটার ট্রান্সফার না আর কি ডায়াল ডায়াল আরেকটা কি দুই নাম্বার আছে ট্রান্সফার এরিয়া তারপরটা কি ভলিউম আছে তাই না আরেকটা আছে কি দেখেন এক্সিয়াল না জি স্যার এক্সিয়াল ঠিক আছে একটু তাড়াতাড়ি লিখতেছি একটু বুঝে নিতে হবে এখন দেখে ট্রান্সফার ডায়াল ডায়াল মানে কি বলেন তো আমরা মাঝে মাঝে বলি না মোবাইল হচ্ছে ডুয়াল সিম ডায়াল সিম অর্থাৎ ডাবল পার্ট বোঝেন ঠিক আছে এখন দেখেন এটা কাকে বলে ফ্র্যাকশনাল ফ্র্যাকশন মানে হচ্ছে কি ঘর্ষণ তাই না ফ্র্যাকশন মানে কি ঘর্ষণ ফ্র্যাকশনাল ইনক্রিজ ইন ডায়ামিটার অর্থাৎ ডায়ামিটারে কি হয় ঘর্ষণ হলে ডায়ামিটারে কিছু পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে কি বলা হয় ট্রান্সফার ডায়া সোয়েলিং বলা হয় এখানে ডায়া হবে না ডায়াল সোয়েলিং হবে ঠিক আছে একটা এল বাদ পড়ে গেছে দেখেন ম্যাথমেটিক্যালি তাহলে কি লেখা হয় SD del D by D অর্থাৎ D টা কি বলেন তো D টা হচ্ছে অরিজিনাল ডায়ামিটার অফ দ্য ফাইবার কি এটা অরিজিনাল ডায়ামিটার অফ দ্য ফাইবার del D হচ্ছে কি ইনক্রিজ ডায়ামিটার তাই না ইনক্রিজ ডায়ামিটার অফ দ্য সয়েল ফাইবার আর SD মানে কি S মানে হচ্ছে সয়েল D মানে হচ্ছে ডায়ামিটার তাহলে কি বলা হয় ট্রান্সফার ডায়াল সয়েল কি দ্বারা প্রকাশ করা হয় SD del D by D D টা হচ্ছে কি ইনিশিয়াল অবস্থায় ডায়ামিটার ছিল পরবর্তীতে কি যে পরিবর্তনটা হয়েছে সেটাকে আমরা বলছি del D তাহলে আমি যদি ট্রান্সফার ডায়ালকে প্রকাশ করতে চাই দেখা যাবে del D by D যদি এটা নিয়ে কোশ্চেন আসে ম্যাথ আসে তাহলে কি ধরেন প্রথমে দেয়া আছে ধরেন অরিজিনাল ডায়ামিটার অরিজিনাল ডায়া দেয়া আছে ধরেন 40 সেন্টিমিটার ঠিক আছে ইনক্রিজ ডায়া আফটার সোয়েলিং ইনক্রিজ ডায়া আফটার সোয়েলিং ধরেন হচ্ছে 50 সেম তখন যদি বলা হয় যে এসডি বের করেন তাহলে বের করা যাবে তাহলে বুঝে নিতে হবে ইনিশিয়াল অবস্থা কতটুকু ছিল ইনিশিয়াল অবস্থা ছিল কতটুকু 40 তাই না আর ইনক্রিজ কতটুকু হয়েছে 50 তাহলে 50/40 ক্লিয়ার কোনো সমস্যা আছে এখন দেখেন যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবেন তাহলে ট্রান্সফার এরিয়া তাহলে এরিয়া ক্ষেত্রে কি হবে সেম সূত্র এরিয়া ক্ষেত্রে কি হবে সেম সূত্র সেটাকে আমরা জাস্ট কিভাবে লিখে দেব জাস্ট এখানে কি হবে S A কি লিখবো del A by A del A by A আর বুঝতে সমস্যাটা বলবেন হ্যাঁ del A by A তাহলে এটা কি অরিজিনাল অবস্থায় প্রথম ইনিশিয়াল অবস্থায় কতটুকু এরিয়া ছিল তাই না লেন্থ ছিল তারপরে কি কতটুকু এরিয়া পরিবর্তন হলো সেটাকে আমরা বলছি ট্রান্সফার এরিয়া সয়েল ক্লিয়ার এখানে যদি দেয়া থাকে ইনিশিয়াল অবস্থায় এরিয়া ছিল এত ইনক্রিজ হয়ে গেছে আফটার সয়েলিং এর পরে কতটুকু এরিয়া এতটুকু তাহলে আমি এখান থেকে কি ট্রান্সফার এরিয়া সয়েল বের করতে পারবো কিনা অবশ্যই পারবো ঠিক আছে তারপর দেখেন এরিয়ার ক্ষেত্রে কি এক্সিয়াল এক্সিয়াল এর ক্ষেত্রে একটু আগে বললাম লেন্থ বরাবর তাহলে কি হবে SL del L divided by L ক্লিয়ার অর্থাৎ ইনিশিয়াল অবস্থা কতটুকু লেন্থ ছিল তারপর কি সয়েলিং হওয়ার পরে কতটুকু লেন্থের পরিবর্তন হলো সেটাকে একত্রে আমরা কি বলছি SL অর্থাৎ ট্রান্সফার এক্সিয়াল সয়েলিং এখন আসেন ভলিউমের ক্ষেত্রে কি হবে তাহলে V মানে হচ্ছে ভলিউম তাহলে কি হবে del V divided by V তাই না যে ইনিশিয়াল অবস্থায় ভলিউম কতটুকু ছিল কতটুকু পরিবর্তন হলো সয়েল হওয়ার পরে সেটাকে বলছি del V একত্রে কি বলা হচ্ছে SV তাহলে ট্রান্সফার ভলিউম সয়েল ক্লিয়ার দিস কোনো সমস্যা আছে তাহলে সয়েল কয় ধরনের চার ধরনের হচ্ছে ট্রান্সফার ডায়াল ট্রান্সফার এরিয়া ভলিউম আর এক্সিয়াল সয়েল পরীক্ষা আসলে পাওয়া যাবে পরীক্ষা কিন্তু আসবে ঠিক আছে এটা কোশ্চেনটা কিভাবে করতে পারবে কোশ্চেনটা কিভাবে আমি বলে দিচ্ছি মিশাই দিলাম কিন্তু হ্যাঁ কোনো সমস্যা থাকলে বলবেন লেখেন প্রশ্নটা এভাবে থাকতে পারে mention the types of soil and discuss anytime ঠিক আছে অর্থাৎ চারটা
চারটা নাম মেনশন করতে হবে, এখান থেকে যে কোনো একটা কি করতে হবে, Proof দেবেন। বর্ণনা করতে হবে, যে কোনো একটা বর্ণনা করে দিলেই হয়ে যাবে। স্যার আমরা চারটা উদাহরণের মধ্যে যে কোনো একটা প্রমাণ হ্যাঁ, দিলে হবে। প্রমাণ করে দিই। এমনও হতে পারে চারটায় বর্ণনা করতে বলা হতে পারে, মানে কোশ্চেন এরকমই থাকবে। ক্লিয়ার? এটা বলতে স্যার एग्जांपल বলতে কি এটা স্যার এটা কোনটা? এই যে এটা বুঝাই দেবেন, ধরেন একটা বলছে না ডিসকাস এনিটাইম, তারপর ট্রান্সফার এরিয়া সলিউশনটা পাবেন, পুরোটা লিখে দিবেন এই পর্যন্ত। এটা টু আঠারো বলতে স্যার ঠিক আছে? ক্লিয়ার? সূত্র সহ হ্যাঁ, সূত্র সহ হ্যাঁ। ক্লিয়ার? জি স্যার। পারা যাবে? এগুলো কিন্তু পরীক্ষা থাকবে, কোনো সমস্যা থাকলে এখন জিজ্ঞাসা করতে পারেন। এখন আসেন আমরা নেক্সট স্লাইডে যাই, তারপরে নেক্সট স্লাইডে চলে যাই, ঠিক আছে? এখন আসেন ইম্পর্টেন্স অফ সয়েলিং। ইম্পর্টেন্স অফ সয়েলিং এটা কেন গুরুত্বপূর্ণ অলরেডি আমি বলে ফেলেছিলাম। অলরেডি কি বলছি? ইম্পর্টেন্স অফ সয়েলিং। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, আজকে আমরা শেষ করে দিব। আচ্ছা আমাকে এখন বলেন তো সয়েলিং এর গুরুত্বপূর্ণ কিনা। একটু আগে প্রথমে আমরা কি দেখলাম বলেন তো? আমরা একটু আগে দেখছি অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পায়, তাই না? যে ডাইস বা কেমিক্যাল গুলো নেয়ার ক্ষমতাটা বৃদ্ধি পায়, যার অ্যাবজর্বেন্সি যত ভালো তার কি সেটা শেড আনইভেন হওয়ার সম্ভাবনা তত কম, তাই না? আনইভেন হওয়ার সম্ভাবনা তত কম। আনইভেন মানে কি? শেড মিসম্যাচ বলা হয়, ঠিক আছে? এখন আসেন প্রথম গুরুত্বপূর্ণ কি বলা আছে? ইমপ্রুভ দ্য অ্যাবজর্বেন্সি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অফ ডাইস এন্ড কেমিক্যাল। অর্থাৎ এটা তো আমরা অলরেডি জানলাম, যার অ্যাবজর্বেন্সি যত ভালো সে ডাইস কেমিক্যাল তত বেশি অ্যাবজর্ব করবে, স্বাভাবিক। দুই নাম্বারটা কি ছিল? ডাইমেনশনাল স্টেবিলিটি অফ দা, অর্থাৎ ডাইমেনশনালি পরিবর্তন হয়, তাই না? সয়েল হওয়ার পরে ডাইমেনশনালি পরিবর্তন হয়। তিন নাম্বারটা বলা হয়েছে দেখেন ব্লক হয়ে যায়। একটু আগে আমরা বললাম যে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে ওভেন ফেব্রিক যখন পানিটা অ্যাবজর্ব করে একটা সময় পরে আর পানিটা নিতে পারে না, তখন এটা ব্লক হয়ে যায়। তখন আমরা সেটাকে কি বলছি? ওভেন ফেব্রিক। এবং সেটা কি? পানি বিদেশি আর কি। আমরা রেইনকোট ব্যবহার করি, রেইনকোটের ভিতরে পানি প্রবেশ করতে পারে না কেন? কারণ হচ্ছে এটা একটা ওভেন ফেব্রিক। এই ফেব্রিকের ভিতরে কি সোয়েল হওয়ার পরে পানিটা যেটা ভিতরে প্রবেশ করে একটা সময় পরে আর পানি নিতে পারে না, সেটা ব্লক হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। তারপর বলছে ইমপ্রুভ দ্য ফাস্টনেস অফ দ্য ডাইস ম্যাটেরিয়াল। ফাস্টনেস ভালো হয়, তাই না? ফাস্টনেস কেমনে ভালো হবে? কারণ হচ্ছে আমরা যেহেতু স্কারিং ব্লিচ করি ডাইং করার আগে, যদি ইমপিউরিটিস গুলো দূর হয়ে যায়, ইমপিউরিটিস গুলো দূর হলে কি হবে? অ্যাবজর্বেন্সি ভালো হবে। যখন অ্যাবজর্বেন্সি ভালো হয় ডাইস কেমিক্যাল গুলো ফেব্রিকের গায়ে খুব সহজে লেগে যেতে পারে, তখন সেটা আনইভেন হয় না, তখন এর ফাস্টনেস প্রপার্টিসটা বৃদ্ধি পায়। সেই কথাটা বলা হয়েছে। এলাস্টিক প্রপার্টিস চেঞ্জ। এলাস্টিক বলতে আমি কি বোঝাচ্ছিলাম বলেন তো? এলাস্টিসিটি কাকে বলে? স্থিতিস্থাপকতা। মানে একটা উদাহরণ দিচ্ছিলাম যে কোন একটা রাবার অথবা এলাস্টিক যদি টেনে লম্বা করে তাহলে পূর্ব অবস্থায় ফিরে আসবে, সেটাকে বলা হয় এলাস্টিসিটি। তাহলে একটু আগে আমরা দেখলাম এটা পরিবর্তন হয় না? অবশ্যই পরিবর্তন। সয়েল হওয়ার পরে কি হবে? ডাইমেনশনাল যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে একটা জায়গা থেকে আরেকটা প্লেসে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটাকে আমরা বুঝাইছি। আরেকটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কি বলেন তো? এটা থাকলে কি হয় বলেন? এটা যত কম থাকবে তত কি হবে? ফ্রিকশন কম হবে। ফ্রিকশন বেশি হলে কি হবে? কাপড় ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য ইন্ডাস্ট্রিতে যেটা করা হয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যত কম হয় তত কাপড়ের জন্য ভালো। না হলে কি একটা সময় ফ্রিকশন হয়ে কাপড়ের কি হবে? গুণাগুণ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এজন্য স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা এটা কি করে? রিডিউস করে দেয়। যখন হচ্ছে অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পায় স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কম, যদিও অনেক সামান্য পরিমাণে। কারণ আমরা উদাহরণ জানি কি, আমরা কি করি মাঝে মাঝে দেখি না যে চুলে যখন কি আটকে যায় মাঝে মাঝে কি হয়? স্থির বিদ্যুৎ হয়, তাই না? এটা আর কি ঘর্ষণের পরে এটা স্থির বিদ্যুতের উৎপন্ন হয়। তাই এখন বলা যাবে ইম্পর্টেন্স অফ সয়েলিং। তার নাম্বার 1 কি? অ্যাবজর্বেন্সিটা বৃদ্ধি পায়। ডাইস কেমিক্যালে কি? ইমপ্রুভ ফাস্টনেস অফ দা ডাই প্রপার্টিস। তারপর 3 নাম্বারটা কি হতে পারে? একটা সময় ব্লক হয়ে যায়, তাই না? ওভেন ফেব্রিকের ক্ষেত্রে সেটা ব্লক হয়ে যায়। আর শো কি করে? প্রুফ ফেব্রিক মানে ওয়াটারপ্রুফ ফেব্রিকটা শো করে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিডিউস করে আর এলাস্টিক প্রপার্টিস কি করে? চেঞ্জ হয়ে যায়। পারা যাবে? কি আপনি বলতে পারবেন? না দেখি আপনি বলেন, দেখি ট্রাই করেন তো। ভয় নেই, ট্রাই করেন, সমস্যা নেই। বসে বলেন। ফাস্টনেসটা বৃদ্ধি পায় প্লাস হচ্ছে আমাদের অ্যাবজর্বেন্সটা বৃদ্ধি পায়, রাইট। তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি এটা রিডিউস করে দেয়। রিডিউস করে দেয়। আপনি একটা পয়েন্ট বলেন। বলেন, সমস্যা নেই। পিছনে একজন বলেন। ভয় পাওয়ার কিছু নেই। মানে মনে রাখবেন অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পাবে, ওয়াটারপ্রুফ ফেব্রিক প্রপার্টিজ শো করে, এলাস্টিক প্রপার্টিজ কি করে? চেঞ্জ হয়ে যায়। তারপর কি হয়? স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিডিউস করে দেয়। আর কি হতে পারে? ফাস্টনেস প্রপার্টিজ বৃদ্ধি করে। এই কথা লিখে দিলে হয়ে যাবে। স্লাইডে আসে এমন ভাবে লিখতে হবে এমন না, নিজের ভাষায় লিখলেও হয়ে যাবে, বুঝাতে পারবে। ক্লিয়ার? এখন আসেন রেট অফ সয়েলিং। রেট অফ সয়েলিং ডিপেন্ড করে কিছুর উপরে। এক নাম্বারটা হচ্ছে সাইজ অফ দ্য স্যাম্পল। হতে পারে সেটা ফাইবার, হতে পারে সেটা ইয়ান, অথবা সেটা হতে পারে
ফেব্রিক। এটা কার উপর ডিপেন্ড করে? সাইজ ও সাইজ ডিপেন্ড করে। নাম্বার 2 হচ্ছে কম্পোজিশন অফ দ্য ম্যাটেরিয়াল। আমি বলেছিলাম প্রত্যেকটারই একটা কম্পোজিশন আছে, তাই না? গত ক্লাসগুলোতে তোমাদের চেষ্টা করা হয়েছে এই জিনিসগুলো সম্পর্কে বলার জন্য। সিবিসি এই দুটো জিনিস সম্পর্কে আমি বলছিলাম। পিসি আর সিবিসি কি? পিসি মানে কি বলেন তো? যারা চাকরি করেন তারা তো বলতে পারে কথা। পিসি আর সিবিসি কি? সিবিসি চিপ ভ্যালু অফ কটন। সিবিসি চিপ ভ্যালু অফ কটন। হ্যাঁ, পিসি পলিস্টার কটন। এটা কেটে বলছে প্রত্যেকটা, যেহেতু বলছে কম্পোজিশন অফ দ্য ম্যাটেরিয়াল, তাহলে প্রত্যেকটারই একটা কি থাকে? কম্পোজিশন থাকে। সেটা হচ্ছে পলিস্টার আর একটা কি? এটা পলিস্টার, এটা হচ্ছে কটন, তাই না? এই পলিস্টারের পরিমাণ থাকে বলছিলাম যে 65% আর কটনের পরিমাণ থাকে 35%। আর চিপ ভ্যালু অফ কটন, CHEIF, চিপ ভ্যালু অফ কটন, চিপ ভ্যালু অফ কটন, এটা লিখে রাখেন। এটা তো ল্যাবে কোশ্চেন থাকতে পারে। চিপ ভ্যালু অফ কটন, তাহলে কটনের কার পরিমাণ বেশি? এখানে কটনের পরিমাণ বেশি। কটন থাকে হচ্ছে কত? 65 আর পলিস্টার থাকে 35%। তাহলে কি হবে? সলিডটা এই কম্পোজিশনের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পিসি আর একটা কি? সিবিসি। পিসি মানে হচ্ছে পলিস্টার কটন, যেখানে পলিস্টারের পরিমাণটা বেশি থাকে সেটা হচ্ছে 65 আর কটনের পরিমাণ হচ্ছে 35। আর সিবিসি মানে হচ্ছে চিপ ভ্যালু অফ কটন, সেখানে কটনের পরিমাণ থাকে 65 আর হচ্ছে কি? পলিস্টারের পরিমাণ 35। এটার উপর কি করে? সলিডটা ডিপেন্ড করে। সলিডটা কি করে? ডিপেন্ড করে। হ্যাঁ, এটা সলিড ডিপেন্ড। ক্লিয়ার? তারপর দেখেন এক্সটার্নাল কন্ডিশন। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেম্পারেচার। আমাদের কক্ষ তাপমাত্রা সবসময় আমরা জানি, জানা রুমের কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? এই টেম্পারেচারটাও ভ্যারি করে। যারা ডাইনিং এ চাকরি করে তারা ভালো বলতে পারবে যে শীতকালে ডাইনিং এর মাঝে মাঝে কিছু কৌশল অবলম্বন করতে হয়, গ্রীষ্মকালে কিছু কৌশল অবলম্বন করতে হয়। ডাইনিং এর সুবিধা টেম্পারেচারটা ভ্যারি করে। আর হচ্ছে প্রত্যেকটা কি করা হয়? সুতা বা যেকোনো কিছু রিলেটিভ হিউমিডিটি চেক করা হয়, তাই না? রিলেটিভ হিউমিডিটি মানে কি? আর্দ্রতা, তাই না? আর্দ্রতা চেক করার যন্ত্রের নাম কি? ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় হাইগ্রোমিটার। কি ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দ্বারা কি করা হয়? রিলেটিভ হিউমিডিটি পরিমাপ করা হয়। মনে থাকবে? আরেকটা জিনিস যে আছে কেমিক্যাল কন্টেন্ট, ওয়েল, ওয়াক্স এবং আদার ইম্পিউরিটিস। এগুলোকে কি বলা হয় বলেন তো? ওয়েল, ফ্যাট এবং ওয়াক্স এর একত্রে কি বলা হয়? কেউ কি জানেন? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এখন কথা হলো স্যার এগুলো কখন ব্যবহার করা হয়? আমরা হচ্ছে ডাইং এর আগে স্কার ব্লিচ করি, তাই না? কেন করি? যাতে থাকে যে সেই টাইটেল দূর করার জন্য। কেন করা হয়? স্যার এটা হচ্ছে ডাইং এর ক্ষেত্রে প্রবলেম করবে। কি প্রবলেম করতে পারে? বিক্রিয়া করবে, যেটাতে হচ্ছে আমাদের কেমিক্যালগুলো অ্যাবজর্ব করতে প্রবলেম হবে। রাইট। আর কেউ ট্রাই করবে? আচ্ছা, প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট প্রসেস। আমি আগে বলছিলাম যে ওয়েট প্রসেস তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, দুই নাম্বারটা হচ্ছে ডাইং ক্লিনিং, তিন নাম্বারটা হচ্ছে কি? ফিনিশিং, আফটার ট্রিটমেন্ট বলা হয়। তো প্রথমে যেটা করা হয় যে প্রি ট্রিটমেন্ট বলা হয়, তাই না? প্রি ট্রিটমেন্ট যেটা করা হয় স্কাউট ব্লিচ করা হয়। ওয়েল, ফ্যাট এবং ওয়াক্সকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। এগুলো কি করা হয়? এগুলোকে রিমুভ করতে হবে। কারণ রিমুভ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কি যে ন্যাচারাল ইম্পিউরিটিস গুলো আছে, ন্যাচারাল ইম্পিউরিটিস গুলো দূর হয়ে গেলে কি হবে? রং করতে পারে না, যে ডাইস গুলো আছে, ডাইস গুলো ফাইবারের গায়ে বা ফেব্রিকের গায়ে খুব সহজে প্রবেশ করবে। এজন্য এগুলো কি বলা হয়? ফ্যাটি অ্যাসিড বলা হয়। যেগুলো কার সঙ্গে রিঅ্যাকশন করে? দেখেন, ফ্যাটি অ্যাসিডের সংখ্যা হচ্ছে C75, সবাই লিখে রাখেন। হ্যাঁ, H35COOH প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। কার সঙ্গে বিক্রিয়া করে? এটা হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিড। যখন হচ্ছে ফ্যাটি অ্যাসিড কি করে? এটা কি ক্ষার না? ক্ষার হচ্ছে বেসের সঙ্গে যখন রিঅ্যাকশন করে তখন কি হবে? C75H35COONA প্লাস হচ্ছে পানি, অর্থাৎ লবণ পানি উৎপন্ন করে, তাই না? এটা হচ্ছে রিঅ্যাকশন হয়। এভাবে কি হয়? এই ইম্পিউরিটিস গুলো দূর হয়ে যায়। এই ইম্পিউরিটিস গুলো কি হয়? দূর হয়ে যায়। অর্থাৎ কি বলা হলো বলেন তো? যখন ফ্যাটি অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করবে তখন কি উৎপন্ন করবে? লবণ এবং পানি উৎপন্ন করে এই কি করবে? ন্যাচারাল ইম্পিউরিটিস গুলো দূর করে দেবে। যেমন কস্টিক সোডা ইউজ করা হয় না, এটা দূর করা হচ্ছে। এই তো এই যে ব্যবহার করছি, এই জন্য তো রিঅ্যাকশন করা যাচ্ছে কস্টিক সোডা। কারণ আমি আগে বলছি যে স্কারিং এর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, আর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করার জন্য ব্লিচের জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? এখন আসেন হোয়াট ইজ দ্য রিজন? এর পিছনে রিজনটা কি? এর পিছনে রিজনটা কি? আমরা 2 থেকে 3 মিনিট টাইম নেব, ক্লাসটা শেষ করে দেব। এখন দেখেন হোয়াট ইজ দ্য রিজন। আমরা জানি প্রত্যেকটা বস্তু মানে কি সবসময় ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তাই না? যেমন পলিমার চেইনের কথা আমরা শুনছি, চেইন আমরা এরকম বন্ড তো দেখছি, তাই না? কি হয় বলেন তো? কন্টিনিউয়াস ভাবে চলতে থাকে, কন্টিনিউয়াস ভাবে চলতে থাকে, তাই না? আমরা এরকমও দেখছি। ধরেন একটা সময় কি করা হয়? দিয়ে n সংখ্যক বিয়ার দেওয়া হয়। কারণ কি? এই চেইনটা কন্টিনিউয়াস ভাবে কি হয়? চলতে থাকে। যেটা বলা হয়েছে
ফাইবার কনসিস্ট অফ পলিমার চেইন, মানে ফাইবার সবসময় কি হয় পলিমার চেইন দ্বারা গঠিত হয়। দ্য চেইন আর অ্যারেঞ্জ ডিফারেন্ট রিজন, দ্য রিজন হ্যাভিং প্যারালাল অ্যারেঞ্জমেন্ট অফ চেইন ইজ কল্ড। আচ্ছা, ক্রিস্টালাইন আর হচ্ছে কি অ্যামরফাস রিজন সম্পর্কে কারো ধারণা আছে? কি বলেন? ক্রিস্টালাইনটা কি? ক্রিস্টালাইন হচ্ছে তরল থেকে কঠিন পদার্থে রূপান্তর হওয়াকে বোঝায়, তরল থেকে কঠিন পদার্থে রূপান্তর। আর অ্যামরফাস রিজন মানে কি? এটাকে আর কি রাইট, এই জিনিসটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ দেখেন, এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যখন আমরা টেবিল অথবা কোনো একটা ফাঁকা জায়গা দেখি, টেবিল আমাদের মাঝে যখন পেরেক ঢুকে না কেন? এটা হচ্ছে ঢুকে যায় কেন? এখানে মলিকুলার স্পেসটা অনেক বেশি। প্রত্যেকটা বস্তুর একটা মলিকুলার স্পেস আছে। যেমন ফাইবার যখন পানি অ্যাবজর্ব করার কথা বলা হলো, কিভাবে অ্যাবজর্ব করে? অর্থাৎ ওই ফাইবারের পোর অংশগুলো ফাঁকা থাকে। আমি বলতেছি না যে সয়েল কখন হবে? যখন ফাইবারগুলো পানি অ্যাবজর্ব করবে। পানি কিভাবে অ্যাবজর্ব করবে? ফাঁকা জায়গা না থাকলে তো পানির ভিতরে প্রবেশ করতে পারবে না। এজন্য ফাইবার ফেব্রিকের গায়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, ফাঁকা থাকে, মানে পোর থাকে, পোর অংশ বলা হয়। এগুলোতে খুব সহজে পানিগুলো প্রবেশ করতে পারে, সেটাকে বলা হয়েছে। দেখেন, the polymer chain have empty space among them known as the molecular space. যখন molecular space থাকে, when the fiber immerse into water, যখন ফাইবারগুলোকে পানির মধ্যে কি করা হয়? প্রবেশ করানো হয়, water molecule enter into the space and push the fiber chain. অর্থাৎ পানিগুলো কি হয়? ফাইবারের মধ্যে প্রবেশ করে, তখন কি হয়? সয়েলিং ঘটে যায়, রাইট? তাহলে যদি কোনো প্রশ্ন হয় সয়েলিং কেন ঘটে, সয়েলিং ঘটার উদ্দেশ্য হচ্ছে ফাইবারগুলো পলিমার চেইন দ্বারা গঠিত। এই পলিমারের মধ্যে মলিকুলার স্পেস থাকে, মলিকুলার স্পেস থাকার কারণে আমরা যখন ফাইবারগুলো পানির মধ্যে প্রবেশ করাই তখন কি হয়? ফাইবারের মধ্যে পানিগুলো সহজে প্রবেশ করতে পারে, তখনই সয়েলিংটা ঘটে। বুঝা গেছে? আচ্ছা, আরেকটু আছে, আমরা এটা পরে শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ভাইস ভার্সা মানে হচ্ছে ইউনিভার্সাল। মোর ওরিয়েন্টেশন মিন্স হচ্ছে লেস সয়েলিং। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আছে, খুব খেয়াল করতে হবে। দেখা যান, in a highly oriented fiber the molecular chain are lying parallel to the fiber axis when the result in no molecular space, অর্থাৎ যদি molecular space যদি কি হয়? লো হয়, তখন কি হবে? পানি কি বেশি প্রবেশ করতে পারবে? দেখেন, এই কথাটা বলা হয়েছে, which result low molecular space swelling will be lower. তাহলে মলিকুলার, হ্যাঁ, মলিকুলার স্পেসের সাথে সয়েলিং এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যদি লো মলিকুলার স্পেস থাকে সেখানে পানি কম প্রবেশ করবে, যদি হাই মলিকুলার স্পেস থাকে সেখানে পানিটা বেশি প্রবেশ করবে, সেই কথাটা বলা আছে। দেখেন, হাই মলিকুলার স্পেস ফর ওয়াটার মলিকুলার টু ইন্টার, দ্যাটস ওয়াই ভিসকোস সয়েলিং ইজ গ্রেটার দ্যান লাইলান সয়েলিং। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভিসকোস সয়েলিং ইজ গ্রেটার দ্যান লাইলান সয়েলিং, মানে ভিসকোসের ক্ষেত্রে বেশি সয়েলিং ঘটে লাইলানের তুলনায়। কেন? কারণ মনে রাখতে হবে ভিসকোসের মলিকুলার স্পেসটা অনেক বেশি। ভিসকোসের কি মলিকুলার স্পেসটা বেশি, লাইলানের মলিকুলার স্পেসটা কম। যেহেতু মলিকুলার স্পেস বেশি সেহেতু পানির অ্যাবজর্বেন্সিটা অনেক বেশি। লাইলানের মলিকুলার স্পেস কম, পানির অ্যাবজর্বেন্সিটা অনেক কম। এই জন্য ভিসকোস সয়েলিং ইজ গ্রেটার দ্যান লাইলান সয়েলিং। মলিকুলার স্পেস কোন কোন ফেব্রিকে বেশি? ওটার একটা চার্ট আছে, আমরা দেখব। ভিসকোসের ক্ষেত্রে অনেক বেশি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, হ্যাঁ, আমরা দেখব লাস্ট থেকে তো কখনোই বেশি। এই যে দেখেন, কার ক্ষেত্রে সয়েলিংটা আমরা এখন এই পরিমাণটা দেখতে পাবো। দেখেন, এরিয়া সয়েলিং কার ক্ষেত্রে বেশি? দেখেন, এরিয়া সয়েলিং কত? কটনের জন্য 40, ডায়া সয়েলিং কত? 20, এক্সিয়াল সয়েল কত? 0.1। জুটের ক্ষেত্রে কত? ভিসকোসের ক্ষেত্রে দেখেন সবথেকে বেশি ভিসকোসের ক্ষেত্রে, ঠিক আছে? মানে এর মলিকুলার স্পেসটা অনেক বেশি, এইজন্য এটা বেশি শো করে। ক্লিয়ার? এই চারটা কিন্তু লাগবে আপনাদের। টাইপিক্যাল ভ্যালু অফ সয়েলিং অফ সাম ওয়েল নন টেক্সটাইল। এই হলো আপনাদের মোটামুটি ক্লাস। হ্যাঁ, যতদূর সম্ভব আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে 2-3 জিনিস করতে পারেন, আমি আরেকবার রিপিট করতে পারি। কার কোশ্চেন আছে এটা নিয়ে? আছে না? না, স্যার এটা স্যার সোলি ক্যান বি এক্সপ্রেসড, স্যার আমরা প্রশ্ন করছি। হ্যাঁ। অ্যানসার স্যার কি হবে? আচ্ছা, যদি আমি কখনো বলি যে সয়েলিং কিভাবে এক্সপ্রেস করা হয়, সেটা হচ্ছে ডায়ামিটার দ্বারা, এরিয়া দ্বারা, লেন্থ দ্বারা, ভলিউম দ্বারা। অর্থাৎ বলা হয়েছে যে মানে মেইনলি এটা প্রকাশ করে যে সোয়েলিং হওয়ার পরে কিভাবে এটা এক্সপ্রেস করা যায়। অর্থাৎ সোয়েলিংটা হইতে পারে, দেখেন একটু আগে বললাম ডাইমেনশনালি পরিবর্তন হয়, ডাইমেনশনালি, হ্যাঁ, ডাইমেনশনালি চেঞ্জ হতে পারে। সেটা কি বরাবর? একটু আগে দেখলাম এরিয়া বরাবর হতে পারে, ঠিক আছে? যদি ধরেন ভলিউম বরাবর হতে পারে, তারপর কি হতে পারে? এক্সিয়াল বরাবর হতে পারে, তাই না? তারপর কি লেন্থ বরাবর হতে পারে। মানে সয়েলটা হচ্ছে যখন ঘটে তখন কি ধরনের পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন? এরিয়া বরাবর হতে পারে, ভলিউম বরাবর হতে পারে, এক্সিয়াল বরাবর হতে পারে। এটা যে আমরা যে এখন যে ধরো পাঁচটা প্রশ্ন, অ্যানসার যখন করব স্যার একটা কি মানে ওটা রিজল্টটা বলে দিব? না, এটা কোশ্চেন আছে, নামগুলো লিখে দিতে হবে। কিভাবে? হ্যাঁ, নামগুলো লিখে দিতে হবে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই। হ্যাঁ,
কোশ্চেনের প্যাটার্ন নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। লাস্ট দিন আমরা কোশ্চেন ধারণা দিয়ে দেবো। আপাতত আমরা লেকচারগুলো শেষ করার চেষ্টা করি। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। নাই? বুঝা গেছে সব? আচ্ছা, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, হ্যাঁ? ভিডিওটা অফ করে দিন।